আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। 21 নম্বর পর্বের দ্বিতীয় অংশে আপনাদের সাথেই আমি প্রতিবারের মতোই আছি, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। পরিস্থিতি সামাল দিতে শাহানা তৎপর হয়ে উঠল। সে রেদওয়ানের দিকে তাকিয়ে বলল, মাথাটা ঘুরতেছিল। পদ্ম আমারে গাটে আইনা মাথাত পানি ঢালছে। উত্তেজনা আর রহস্যের মেঘ ঘনীভূত হতে লাগলো। চোখের কোণ দিয়ে লিখনের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলো রেদওয়ান। চোখাচোখি হতেই তাড়াতাড়ি পিড়ে নিল দৃষ্টি, কিন্তু সেই ক্ষণিক দৃষ্টি বিনিময়েই যথেষ্ট ছিল লেখনের মতো অভিজ্ঞ মানুষের কাছে। সে বুঝে ফেলল এখানে কোনো গোলমাল আছে। পদ্মজার অবস্থা স্বাভাবিক নয়, তার সঙ্গে কোনো অঘটন ঘটেছে। শাহানার দিকে ফিরে রেদওয়ান জিজ্ঞাসা করল, এখন ঠিক আছো? একটা হাত কপালে রেখে মাথা ব্যথার অভিনয় করে শাহানা বলল, ভাই। এবার মিষ্টি হেসে লিখনের দিকে তাকালো রেদওয়ান। হাত বাড়িয়ে করমর্দন করে বলল, আপনার কি খবর? প্রশ্ন এড়িয়ে গিয়ে সরাসরি বলল লিখন, আমি পদ্মজার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। রেদওয়ান এবার পদ্মজার চোখের দিকে তাকালো, তারপর লিখনের দিকে ফিরে জিজ্ঞাসা করলো, কি কথা? ব্যক্তিগত। লিখন দৃঢ়তার সঙ্গে জবাব দিল, দয়া করে সুযোগ করে দিলে খুশি হব। রেদওয়ান একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে স্পষ্ট প্রতিবাদের সুর। পদ্মজা আমাদের বাড়ির বউ। সে যার তার সঙ্গে বাইরে নির্জনে কথা বলতে পারে না। নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল লিখনের। নিজেকে সামনে রাখার চেষ্টা করছে সে, কিন্তু মনের গভীরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, পদ্মজা ভালো নেই, পদ্মজা ভালো নেই। লিখন বলল, পদ্মজা আমাকে কিছু বলতে চায়। রেদওয়ান তখন পদ্মজার দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, পদ্মজা চলো, চাচা ডাকছে। পদ্মজা রেদওয়ানকে ভয় পায় না। তার আদেশ শোনা তো দূরের কথা, কিন্তু এই মুহূর্তে লিখনের সঙ্গে কথা বলা সম্ভব নয়। তাই সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পথ আঁকলে দাঁড়ালো লিখন। প্রচন্ড শোনালো তার কণ্ঠস্বর, আমাকে বলে যাও, তোমার গলায় কিসের দাগ, মুখে কিসের দাগ, কে মেরেছে? কে মেরেছে প্রশ্নটা কানে আসতেই শুকিয়ে গেল রেদওয়ানের গলা। এত কিছু কিভাবে লেখন দেখলো? পদ্মজা দেখিয়েছে? একজন পরপুরুষকে নিজের গলা দেখালো? রেদওয়ান আর নিজেকে সামলাতে পারল না। বেরিয়ে পড়ল তার আসল রূপ। ভাষা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পদ্মজার দিকে তাকিয়ে বিদ্রুপের সুরে বলল, তুমি না খুব সতী? তা পুরুষকে যে গলা দেখিয়ে বেড়াও আমির জানে? লেখনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে তার নিজেকে সামলাতে পারল না। পদ্মজা নিপীড়নের শিকার, এই উপলব্ধি উন্মুক্ত করে তুলছে তাকে। ক্রোধে অন্ধ হয়ে লিখন রেদওয়ানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, মুখ সামলে কথা বলুন। লিখনকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রেদওয়ান তীব্র কণ্ঠে বলল, আপনিই বরং অন্যের বইয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন। পদ্মজা চলো। রেদওয়ান হাত চেপে ধরতেই পদ্মজা এক জটকায় নিজেকে মুক্ত করে নিল। তীক্ষ্ণ স্বরে বলল, আমি নিজেই যেতে পারি। তারপর লিখনের দিকে ফিরে কিছুটা নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কথা বাড়াবেন না, আমাকে যেতে দিন। লিখনের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল অদম্য জেদ। সে পদ্মজার পথ রুদ্ধ করে রইল। তার কণ্ঠে উন্মেদ এবং আকুলতা। কাকে ভয় পাচ্ছ তুমি? আমাকে বলো। শাহানা এতক্ষণে নীরবে দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেও বিব্রত পদ্মজার অবস্থা দেখে। তবে লিখনের এই আচরণ তার কাছে অস্বস্তিকর মনে হলো। একজন পরপুরুষ কেন তাদের বাড়ির বউয়ের জন্য এত ব্যাকুল হবে? শাহানা বিরক্তির সুরে বলল, আপনি পথ ছাড়েন না কেন? অন্য বাড়ির বউয়ের এমন আটকানি ভালা মানুষের কাম না। লিখন অসহায় বোধ করল। অন্য বাড়ির বউ, অন্যের বউ, এই শব্দগুলো বড্ড বিচ্ছে তার কানে। এই শব্দগুলো না থাকলে কি পৃথিবীর কক্ষপথে ঘুরত না? লিখন চাপা স্বরে বলল, পদ্মজা আমার হৃদয়ে যত্নে রাখা জীবন্ত ফুল। তার গায়ে আঘাত করার সাহস যে করেছে আমি তাকে টুকরো টুকরো করব। লিখনের হুমকি আগুন জ্বালিয়ে দিল রেদওয়ানের অন্তরে। আমিরকে সে সহ্য করে কারণ আমির একজন শান্ত স্বভাবের খুনি। চোখের পলকে যে কাউকে ধ্বংস করতে পারে। সবচেয়ে বড় কথা, পাতালপুরীর ভারী অফিস গুদাম তার সামনে। কিন্তু একজন সাধারণ অভিনেতার হুমকি তো সে সহ্য করবে না। লিখনের চোখে চোখ রেখে তার দৃষ্টিতে প্রতিফলিত আগুনকে উপেক্ষা করে রেদওয়ান বলল, এসব ডায়লগবাজি সিনেমায় করবেন, নাম বাড়বে। পদ্মজার দিকে ফিরল লিখন, বলল, পদ্মজা তুমি তো ভীতু নও, ভয় পেও না, সমস্যা কি আমাকে বলো। পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, আমি কাউকে ভয় পাচ্ছি না।
আপনার সঙ্গে পরে কথা বলবো। রেদওয়ান আগুন হয়ে উঠল। পদ্মজার দিকে এগিয়ে এসে গর্জে উঠে বলল, পরে কিসের কথা? রেদওয়ান এই আচরণ বাড়িয়ে দিল লিখনের রাগ। রেদওয়ানের পিঠে থাবা বসালো সে। মুহূর্তের মধ্যে রেদওয়ান ঘুরে দাঁড়িয়ে জোরে একটি ঘুষি মারল লিখনের মুখে। চারপাশে যেন বজ্রপাত হলো। ত্রিদা, পদ্মজা, শাহানা স্তব্ধ হয়ে গেল। লিখনের চোখ তখন ক্রোধে রক্তবর্ণ। রেদওয়ানের দিকে পিড়ে পাল্টা ঘুষি বসালো সেও। শুরু হয়ে গেল হাতাহাতি। ত্রিদা আর পদ্মজা তাদের থামাতে চেষ্টা করলো বটে, তবে লাভ হলো না। ক্রমশ উত্তপ্ত হতে লাগলো দুজনের মধ্যকার লড়াই। আর কিছুক্ষণ এইভাবে চললে কেউ একজন প্রাণ হারাতে পারে। শাহানার চিৎকারে কেঁপে উঠল স্কুলের চত্বর। তার আর্তনাদ শুনে উপস্থিত জনতার মধ্যে শুরু হলো কোলাহল। মুহূর্তে ভেঙে পড়ল স্কুলের শান্ত পরিবেশ। মজিদ, খলিল সহ উৎসুক জনতাও ছুটে এলো স্কুলের পিছনে। অভাবনীয় দৃশ্যটি দেখে বিস্ময় হতভম্ব হয়ে গেল সবাই। পরিচালক আনোয়ার সাহেব হতবাক হয়ে তাকিয়ে আছে লিখনের দিকে। লিখন তো মারামারি করার ছেলে নয়। সবাই মিলে থামালো তাদের। তারপর দুজনে নিয়ে গেল স্কুলের সামনে। চারপাশে জামায়াত হওয়া মানুষের চোখে মুখে কৌতূহলের চাপ। গুরুজনেরা জানতে চাইলেন, কেন এই অশোভনীয় আচরণ? কী কারণে তোমরা মারামারি করছিলে? মজিদ হাত তুলে সবাইকে শান্ত করলেন। তারপর তাকালেন রেদওয়ানের দিকে। রেদওয়ান চোখের ইশারায় কিছু বোঝাতে চেষ্টা করলো, কিন্তু মজিদ তা ধরতে পারল না। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রেদওয়ান? এই অসভ্য আচরণ মানে কি? কেন করছো এমন? রেদওয়ান তেরা চোখে নজর বুলালো চারপাশে। উপস্থিত জনতার উৎসুক চোখগুলো যেন জমে আছে তার উপর। আজকের এই ঘটনা যে কেলেঙ্কারিতে পরিণত হবে তা বুঝতে আর বাকি রইল না। মাথা নত করে সে আস্তে আস্তে বলল, লিখন শাহ পদ্মজার পদ আটকাচ্ছিল। রেদওয়ানের কথা শোনা মাত্র জনতার মুখে ফুটে উঠল ঘৃণার চাপ। লিখনের উদ্দেশ্যে চি চি শব্দ ছড়িয়ে পড়ল চারদিকে। হতবাক হয়ে গেল লিখন। ওদিকে পূর্ণা, প্রেমা, প্রান্ত, পদ্মজা সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ। মজিদ গম্ভীর স্বরে লিখনকে জিজ্ঞাসা করল, রেদওয়ান যা বলছে তা কি সত্যি? একবার পদ্মজার চোখের দিকে তাকালো লিখন। তারপর দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ সত্যি। আমি পদ্মজার গলার আর মুখের দাগ দেখেছি। দাগ দেখে পরিষ্কার বোঝা যায় যে কেউ তার গলা চেপে ধরেছিল। মুখে ক্ষত, নখের আঁচড়, চোখ পোলা। আমি শুধু জানতে চেয়েছি এসব কিভাবে হয়েছে, কে মেরেছে? লিখনের কথা শুনে ঘুরে গেল মজিদের মাথা। আমির তাকে সাবধান করেছিল পদ্মজার সমাবেশে না আসতে, বলেছিল এতে সমস্যা হতে পারে। কিন্তু তিনি আমিরের কথায় গুরুত্ব দেননি। ভেবেছিলেন পদ্মজা গ্রামে আছে, এটা তো সবাই জানে। আর গত সমাবেশে তিনি ঘোষণা করেছিলেন যে পরবর্তী সমাবেশে আমির ও পদ্মজার শীতবস্ত্র বিতরণ করবে। আমির তো চলে গেল, তাই পদ্মজা আসতে বলছে। এই সমাবেশে বাড়ির মেয়ে বউরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে। আমিরের বউ কোথায়? এই প্রশ্নটার সহজ উত্তর চাইলেই বানিয়ে দেওয়া যেত। তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে আসলেন। পদ্মজাকে তিনি পছন্দ করেন না। চারদিকে থমথমে পরিবেশ, উত্তেজনা আর উৎকণ্ঠায় বাতাস ভারী হয়ে উঠছে। সবার চোখে মুখে প্রশ্নের ছায়া। পদ্মজার অবস্থা নিয়ে চিন্তিত, লিখনের আচরণ নিয়ে বিস্ময়, আর মজিদের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ। সব মিলে জটিল পরিস্থিতি। মুহূর্তটা যেন বারুদের পিপে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। মজিদের মুখের রং পাল্টে যাওয়া দৃশ্যটি লিখনের তীক্ষ্ণ দৃষ্টি থেকে এড়াল না। সে অনুমান করল এই ব্যাপারে মজিদও নিশ্চয়ই জানেন। তাই সে সাহস করে সবার সামনে প্রশ্ন করে বসলো, আপনার বাড়ির বউয়ের শরীরে মারের চিহ্ন কিভাবে এলো? হঠাৎ পাল্টে গেল মজিদের কণ্ঠস্বর। তিনি রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে দেখলে? লিখন বলতে শুরু করলো, পদ্মজা গাঁটে নিকাব খুলে মুখে পানি দিল। মজিদ তার কথা শেষ হতে দিল না। দ্রুত বাধা দিয়ে বললেন, তুমি বাড়িতে এসো, এই নিয়ে কথা হবে। তার অন্তরে ভয়ে কাঁপছে। ভাবছেন, পদ্মজা যদি মুখ খুলে তো কি হবে? এখানে তার প্রতিপক্ষরাও উপস্থিত, তারা নিশ্চয়ই এই সুযোগ হাতছাড়া করবে না। লিখন আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে মজিদ নতুন প্রতিদ্বন্দ্বী ইয়াকুব আলীর মন্তব্য করলেন, বাড়ির বউয়ের গলায় মারের দাগ, এটা তো মোটেও ভালো কথা নয়। মাতব্বর কি নিজের ছেলের বউয়ের উপর অত্যাচার করে? চারপাশে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। উপস্থিত জনতার মধ্যে গুঞ্জন শুরু হলো।
সবার চোখে মুখে প্রশ্ন ও সন্দেহের ছায়া। বিন্দু বিন্দু ঘাম দেখা গেল মজিদের কপালে। পরিস্থিতি হাতের মুঠো থেকে পিছলে যাচ্ছে। যেমন করেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি হাসি মুখে ইয়াকুব আলীকে বললেন, অনর্থক কথা বলবেন না। আমাদের বাড়ির মেয়েরা রানীর মর্যাদায় থাকে, তাদের গায়ে হাত তোলার কথা ভাবাও যায় না। কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলুন। ইয়াকুব আলী মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, তাহলে কি নায়ক সাহেব মিথ্যা কথা বলছেন? তার সঙ্গে সুর মিলিয়ে আরো দুইজন বলে উঠল, আমরা সত্যটা জানতে চাই। হাওলাদার পরিবারের অবস্থা দরজার চিপার পাড়ার মতো। পদজার শরীরে মারের দাগ আছে। এই কথা কানে যেতে বীর ঠেলে মঞ্চের উপর উঠে দাঁড়ালো পূর্ণা। পদজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপা, লিখন ভাই কি বলছে? পদজা নীরব রইল। অন্যদিকে খলিল ক্রমশ উত্তেজিত হয়ে উঠল। সবাই যদি সব জেনে যায়। আতঙ্কে চিৎকার করে উঠলেন তিনি, লিখন শাহ মিশা কথা কইতেছে। খলিলের কথা শুনে মজিদের মনে রাগের আগুন জ্বলে উঠল। ইচ্ছা করছে খলিলকে জুতা পিটা করতে। এমন সময় লিখন দৃঢ়কণ্ঠে বলল, এতটুকু মিথ্যা নয়, দাগগুলো এখনো তাজা। পদ্মজা তো সামনেই দাঁড়িয়ে আছে। একজন বয়স্ক মহিলা উচ্চস্বরে বললেন, পদ্মমা, যদি নিকাবটা একটু সরাও তাহলেই সত্য মিথ্যা জানা যাবে। মজিদ জানতেন কেউ না কেউ এমন কথা বলবে। এখন যদি প্রমাণিত হয়ে যায় যে খলিল মিথ্যা বলছে, মজিদের অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি কি করবেন, কি বলবেন? কিছুই বুঝতে পারছেন না। পদ্মজা চেয়েছিল অন্যভাবে এই অধ্যায় সমাপ্তি টানতে, কিন্তু যেহেতু সবার সামনে সবকিছু প্রকাশ করার সুযোগ এসে গেছে, সুযোগটা নেওয়া উচিত। সব শুনে হয়তো কেউ না কেউ এগিয়ে আসবে মেয়েদের উদ্ধার করতে। পুরো নিকাব না খুলে শুধু মুখটা অনাবৃত করল সে। এই স্পষ্ট কালচে দাগগুলো দেখে হইচই বেড়ে গেল জনতার মধ্যে। সবাই নিচুস্বরে কথা বলতে লাগলো। থমথমে হয়ে গেল গ্রামের আকাশ বাতাস। পূর্ণা আগে থেকেই পদ্মজার গালে একটা ক্ষত দেখেছিল, শুনেছিল কোনো দুর্ঘটনায় এমনটা হয়েছিল, কিন্তু এখন নখের আঁচড়ের দুটো দাগ আর চোখের করুণ অবস্থা দেখে মুচড়ে উঠল তার বুকের ভেতরটা। সে ধীরে ধীরে পদ্মজার সামনে এসে নিকাব তুলে গলার দিকে তাকিয়ে চমকে উঠল। চোখে জল নিয়ে ডেকে উঠল, আপা। ইয়াকুব আলী অবাক হওয়ার ভান করে বললেন, মেয়েটার কি দশা! মাতব্বর এভাবেই কি মেয়েদের রানীর মতো রাখেন? মজিদের বুকে ব্যথা বেড়ে গেল। তিনি এক পা পিছিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, কি হচ্ছে এসব? রেদওয়ান উদ্বেগে জিহ্বা নিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। পদ্মজার চোখের দিকে তাকিয়ে অনুমান করতে পারছে ও মেয়ে এখনকার সবকিছু পাশ করে দেবে। সব পাশ হয়ে গেলে এত মানুষের ভিড় থেকে জান নিয়ে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে। সে গলা পরিষ্কার করে হঠাৎ বলে উঠল, আমির মেরেছে। পদ্মজার সঙ্গে লিখন সাহার 6 বছর আগে সম্পর্ক হয়েছিল। বিয়ের পরও তারা লুকিয়ে চুরিয়ে অবৈধ মেলামেশা চালিয়ে গেছে। আমির কয়দিন আগে তাদের হাতে নাতে ধরে ফেলেছে, তাই শাস্তি দিয়েছে। এটা কি অপরাধ হয়েছে? রিদওয়ান এই অপ্রত্যাশিত কথা বজ্রপাত হয়ে নামলো পদ্মজ লিখনের মাথায়। তারা হতবাক হয়ে গেল, বুঝতে পারল না কি প্রতিক্রিয়া দেখাবে। জ্বলে উঠেছে মজিদের চোখ দুটি। অবশেষে রেদওয়ানের এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজে পেয়েছে। দ্বিগুণ হয়ে গেল কোলাহল। কেউ বিশ্বাস করছে, কেউ বা সন্দেহ। মজিদ কখনো ভাবেনি তার পরিবার নিয়ে আবার এমন একটা জনসভা হবে। যা হওয়ার তা হয়ে গেছে। এখন পদ্মজার সম্মান বিসর্জন দিয়ে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে। মজিদের গলা খাকারি দিয়ে বললেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা সব সমাধান করব, আপনারা দয়া করে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই জনতার মধ্য থেকে কে যেন চিৎকার করে উঠল, না, আমরা জানতে চাই পুরো ঘটনা। অসহ্য ক্রোধে রেদওয়ানের দিকে ছুটে গেল লিখন। হুবু জসিম সহ আরো কয়েকজন তাকে আটকাতে গিয়ে গেল। গর্জন করে উঠল সে, মিথ্যাবাদী! জনতার মধ্য থেকে উচ্চস্বরে কেউ একজন বলে উঠল, মাতব্বর সাহেব, আপনি সত্যিটা খুলে বলুন। মজিদ হাওলাদার সবার উদ্দেশ্যে বললেন, আমি কখনোই চাইনি আমার বৌমার কোনো দুর্নাম হোক। যাই হোক, সে তো আমার একমাত্র ছেলের স্ত্রী, কিন্তু পরিস্থিতি যখন আমাকে বাধ্য করেছে তখন না বলে উপায় নেই। একটু থেমে আবার শুরু করলেন, আপনাদের অনেকেই জানেন মোরনবাড়িতে লিখন শাহ একবার শুটিং করতে এসেছিল। এই সম্পর্ক নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না। ঘটনাচক্রে আমার ছেলে আমিরের সঙ্গে পদ্মজার বিয়ে হয়। তারপর দুজন ঢাকায় চলে যায়, কিন্তু পদ্মজা একই সঙ্গে লিখন শাহের সঙ্গেও সম্পর্ক চালিয়ে যায়, যেটা আমার বোকা ছেলে 6 বছর ধরতে পারেনি।
মজিদের কণ্ঠস্বরে বেদনার সুরে ফুটে উঠল। চারপাশে তাকিয়ে দেখলাম সবাই নিঃশ্বাস বন্ধ করে তার কথা শুনছে। আবার শুরু করলেন তিনি। গ্রামে আসার পর লিখন শাহ 2 বার আমাদের বাড়িতে গিয়েছিল, এর প্রমাণ আছে, অনেকেই দেখেছেন তো। জনতার মধ্যে গুঞ্জন শুরু হলো, মাথা নাড়ল কেউ কেউ। গ্রামের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন দ্বিধাগ্রস্ত, কাকে বিশ্বাস করবে, মজিদের কথা না লিখনের প্রতিবাদ? পদ্মজার নীরবতা কি অপরাধের শিকার, নাকি অসহায়ত্বের প্রকাশ? জনতার মধ্যে কয়েকজন একসঙ্গে বলে উঠল তারা নিজের চোখে দেখেছে। মজিদ এই সুযোগ কাজে লাগিয়ে বললেন, লিখন শাহ কিন্তু পদ্মজার জন্যই আসতো, একদিন রাতেও এসেছিল। তখন ওই আমির হাতে নাতে ধরে ফেলে দুজনকে, রাগের বসে পদ্মজার গায়ে হাত তোলে, একটু মারধর করে। এতে কি আমার ছেলের দোষ হয়েছে? তার কথা শেষ না হতেই পদ্মজা ক্রুদ্ধ বাঘিনীর মতো চিৎকার করে উঠল, মিথ্যা কথা, আপনি বানিয়ে বানিয়ে আমার নামে কুৎসা রটাচ্ছেন। গভীর নিঃশ্বাস ফেলছেন মজিদ হাওলাদার। তিনি বললেন, এই গ্রামবাসী তাকে কতটা শ্রদ্ধা করে, কতটা বিশ্বাস করে। আর লেখনকেও অনেকে বাড়িতে যেতে দেখেছে। পদ্মজার নামে একবার সালিশ বসেছিল, যদিও সেটা তার ছেলের সঙ্গে, কিন্তু এই সমাজে একজন মেয়ে নির্দোষ হলেও একবার তার নামে কোনো কলঙ্ক ছড়িয়ে পড়লে সেই দাগ কখনো মোছা যায় না। পুরুষদের ক্ষেত্রে ভুল বা বদনাম সহজে ভুলে যায় বা উপেক্ষা করা হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সমাজ সেটিকে স্মৃতিপুটে খোদাই করে রাখে। যেভাবে সাদা কাগজে একবার কালির দাগ লাগলে সেটা যতই মুছতে চায় না কেন, দাগের চিহ্ন কিন্তু থেকেই যায়। তিনি সবার সামনে 2 হাত তুলে নরম স্বরে বললেন, আমার আর কিছু বলার নেই, বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। মাঠে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। বাতাসে ভেসে বেড়াতে লাগলো গুঞ্জন। মানুষগুলো পরস্পরের দিকে তাকিয়েতে লাগলো, যেন তাদের অপরের চোখে সত্যের সন্ধান করছে। লিখনকে হুবু ও জসিম শক্ত করে ধরে রেখেছিল। সে তাদের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য চটপট করছে। রেদওয়ান তৎক্ষণাৎ এগিয়ে এসে লিখনকে আরো জোরে চেপে ধরল। তার ইশারায় ছুটে এলো আরো কয়েকজন। পরিচালক আনোয়ার হোসেন লজ্জায় ও বিস্ময়ে মাথা নিচু করলেন। তিনি ভাবলেন, মজিদ হাওলাদার তো মিথ্যা বলবেন না, তিনি একজন সম্মানিত ও মহৎ ব্যক্তি। লিখন যে একটা মেয়ের জন্য পাগল সেটা তিনি জানতেন। মজিদের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই, তবে ছেলেটাকে সচ্চরিত্র বলেই জানতেন। মুহূর্তের মধ্যে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। গ্রামবাসী দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রে চিচি ও ধিক্কার ছুঁড়ে মারতে লাগলো। কেউ যাতে তার গায়ে হাত না দিতে পারে সেজন্য পদ্মজা তড়িগড়ি করে কোমরে ছুরি খুঁজল। ছুরি নেই। সেই প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল, সবাই আমার কথা শুনুন। কোলাহলপূর্ণ জনসমাবেশে বাতাসে মিলিয়ে গেছে তার কথা। চারদিকে শুধু হই হুল্লোড়, কর্কশ আওয়াজে তার অসংলগ্ন বাক্যের ঢেউ। মজিদ হাওলাদার গ্রামের প্রভাবশালী ব্যক্তি, তার কথায় লোকজন মোহচ্ছন্ন। তারা শুনছে তাকে অন্ধবিশ্বাসে। গ্রামবাসীর কাছে তাদের পেরেস্তা সমতুল্য। মাতব্বরের প্রতি কথাই সত্য, প্রতিটি যুক্তি অকাট্য। এই ছিল আমাদের আজকের 21তম পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখবেন আমাদের স্বপ্নবান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।